তখন বাংলাদেশে তিনি তার সুস্থ মাকে রেখে এসেছিলেন। তার সুস্থ মা এখন মুমূর্ষু অবস্থায় হাসপাতালের বেডে রয়েছে, অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছে। তিনি যখন লন্ডনে গিয়েছিলেন তখন ঢাকায়, অর্থাৎ ঢাকার বাড়িতে তিনি তার ভাইকে, ছোট ভাই আরাফাত রহমান কোকোকে রেখে এসেছেন। তিনি এখন আরাফাত রহমান কোকো মারা গেছেন। তিনি তার মৃত্যুতে জানাজার পর্যন্ত অংশ নিতে পারেননি। এবং তিনি যখন ঢাকা থেকে লন্ডনে যান তখন তাদের একটি বাড়ি ছিল স্মৃতি বিজড়িত, যেই বাড়িটিতে তার বাবার স্মৃতি ছিল, তার মায়ের স্মৃতি ছিল এবং তার শৈশবকালীন স্মৃতিগুলো ছিল, সেই বাড়িটি এখন নেই। এবং এরপরেই তিনি যেটি বলেছেন যে যারা এই দুঃশাসন চালিয়েছে, এই অন্যায় করেছে, তাদের অবশ্যই শাস্তি হতে হবে। এটি প্রতিশোধের কোনো বিষয় নয়, এটি ন্যায় বিচারের বিষয়। সেই প্রসঙ্গগুলোই কিন্তু তারেক রহমান বিবিসির সাথে যে সাক্ষাৎকারে সে সময় তিনি বলেছিলেন। তারেক রহমান দেশকে ঘিরে যে 31 দফা পরিকল্পনা ঘোষণা করেছেন, আমরা 2 বছর আগেই 2022 সালের 13ই জুলাই তিনি এই পরিকল্পনাটি দেশের সামনে উপস্থাপন করেছেন। তখন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে এই পরিকল্পনাটি বা 31 দফা কর্মসূচিটি মূলত যুগপৎ আন্দোলনে যারা শরিক সে সময় ছিলেন তাদের সঙ্গে আলোচনা করেই এই দফাটি তারা পরিবর্তন করেছেন। এবং রাষ্ট্রের নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ থেকে শুরু করে রাষ্ট্রের যে 3টি অঙ্গ রয়েছে, সেই 3টি অঙ্গের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যায় এবং বাংলাদেশে আধিপত্যবাদী বিরোধী শক্তিগুলো সে সবাইকে এক করে এবং বাংলাদেশ যেন কারো করদ রাজ্যে পরিণত না হয় বা বাংলাদেশের সঙ্গে অন্য দেশের যে সম্পর্ক সেটি অবশ্যই ন্যায্যতা এবং ভারসাম্যপূর্ণ হবে, সেই বিষয়গুলো কিন্তু তিনি উল্লেখ করেছেন। একসঙ্গে বেকারত্ব দূর করা, কৃষকদের জন্য কৃষি কার্ড এবং পরিবারের জন্য ফ্যামিলি কার্ডের কর্মসূচি নিয়েও কিন্তু সামনের দিকে এগিয়ে চলেছেন এবং তার পরিকল্পনা রয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখেছি যে তারেক রহমান নির্বাচনের এরই মধ্যে তারেক রহমানের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বগুড়া 6 আসন থেকে। এবং বিএনপি যেটি বরাবরই বলে থাকেন যে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান, এটি কিন্তু বিএনপির নেতারা বারবারই কিন্তু বলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাই 36 এক্সপ্রেসওয়ে 300 ফিটের যে গণসংবর্ধনা স্থলের আশেপাশে যে বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিংয়ে মানুষজন অপেক্ষা করছেন এবং একই সঙ্গে যে গণসংবর্ধনা মঞ্চ রয়েছে, মঞ্চের 2 ধারে লাখ লাখ মানুষ কিন্তু অবস্থান করছেন এবং তারেক রহমানের যে গাড়িবহর সেই গাড়িবহরটি এগিয়ে চলেছে এবং রাস্তার 2 ধারে লাখো মানুষের ঢল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা ব্যানার প্ল্যাকার্ড নিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে এই তারেক রহমানকে এক নজর দেখার জন্য তারা অপেক্ষা করছেন। 2007 সালের 7ই মার্চ মঈন রোডের বাসা থেকে তারেক রহমানকে গ্রেফতার করা হয়। এরপরে তিনি 554 দিন 18 মাস তিনি জেলে ছিলেন এবং এই যখন তাকে গ্রেফতার করা হলো, গ্রেফতার করার পরপর তারেক রহমানকে রিমান্ডে নেওয়া হলো এবং তারেক রহমান নিজে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে যেটি বলেছেন যে তাকে চোখ বেঁধে 18 ঘন্টার মধ্যে, অর্থাৎ একদিনে 18 ঘন্টার মধ্যে, একদিনে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় তাকে চোখ বেঁধে নির্যাতন করা হয়েছে এবং সেই নির্যাতনে তার যে মেরুদণ্ডের হাড়টি ভেঙে গেছে এবং বেশ কিছু হাড় ডিসপ্লেসমেন্ট হয়ে গিয়েছিল, সেই কথাগুলো তিনি কিন্তু আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বলেছিলেন। এরপরে যখন তিনি 2008 সালের 3 সেপ্টেম্বর মুক্ত হন কারাগারে এবং মুক্ত হওয়ার পরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এবং এরপরে বেগম খালেদা জিয়াও সে সময় কিন্তু কারাগারে ছিলেন এবং 2008 সালের 11ই সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগার থেকে মুক্ত হন এবং মুক্ত হওয়ার পরপরই ওই দিন তিনি ছেলে তারেক রহমান চিকিৎসাধীন হাসপাতালে যান এবং মায়ের সঙ্গে যে আবেগ ঘন মুহূর্ত সেটি আমরা গণমাধ্যমে দেখেছি, সেটি আমরা আপনাদেরকে এই তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে যে রিপোর্টগুলো হয়েছে সেই রিপোর্টগুলোতে আমরা দেখিয়েছি। এবং সেই দিন রাতে অর্থাৎ বেগম খালেদা জিয়া 11 সেপ্টেম্বর মুক্ত হলেন 2008 সালের এবং তারেক রহমানের সঙ্গে দেখা করেন। ওই দিন রাতেই কিন্তু সপরিবারে তারেক রহমান, স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান কিন্তু লন্ডনের উদ্দেশ্যে তিনি দেশ ত্যাগ করেন এবং লন্ডনে অবস্থান করেই
দেশকে নেতৃত্ব দিয়ে আসছেন, গণতন্ত্রকে নেতৃত্ব দিয়ে আসছেন। গণতন্ত্রের পথে যে আন্দোলন চলছে সেই আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়ে আসছেন এবং দলকে সুসংগঠিত করেছেন। এবং এই সময়ের মধ্যেও আমরা দেখেছি 2011-এর সময়ও আমরা দেখেছি যে বিএনপিকে ভাঙার বারবার চেষ্টা করা হয়েছে। এরপরে 2014 যে নির্বাচন, 2018 নির্বাচন, নানা ক্ষেত্রেই নানা সময়ে বিএনপিকে ভাঙার চেষ্টা করা হয়েছে, দলছুট করার চেষ্টা করা হয়েছে। কিন্তু তারেক রহমান তৃণমূল পর্যায় থেকে শুরু করে সবার সঙ্গে কথা বলে দেশকে কিন্তু দেশের তার দলের নেতাকর্মীদের একসুতোই গেঁথে রেখেছিলেন, একসুতোই আবদ্ধ করে রেখেছিলেন। সেই কারণে তারেক রহমান এখন বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপির এক শীর্ষ নেতা